সঙ্গে বিশিষ্ট জনেরা রয়েছেন ডক্টর সুব্রত ঘোষ, রয়েছেন শৈলেন সরকার মহাশয়, বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন। এই মুহূর্তে আনুষ্ঠানিকভাবে সূচনা হয়ে গেল, দ্বারোদ্ঘাটন হল। এখানে মাঙ্গলিক নাটক দিয়ে দ্বারোদ্ঘাটন হল আমাদের আরামবাগ গ্রন্থমেলার। এই মুহূর্তে আরামবাগ গ্রন্থমেলা 2026-এর আনুষ্ঠানিকভাবে দ্বারোদ্ঘাটন হচ্ছে। দ্বারোদ্ঘাটন করলেন আমাদের গ্রন্থমেলা সমিতির মাননীয় সভাপতি কৃষ্ণচন্দ্র শাস্ত্র মহাশয়। এই মুহূর্তে দ্বারোদ্ঘাটন হয়ে গেল, আমাদের অতিথিবর্গরা মাঠের মধ্যে প্রবেশ করছে। দ্বারোদ্ঘাটন করলেন মাননীয় নীল সাদা বেলুন। নীল আকাশে বুকে পক্ষ থেকে আমি অভিনন্দন, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আসুন আমরা সকলে মিলে এই উৎসবকে আনুষ্ঠানিক সফল করে তুলি। যে 11 থেকে 19 তারিখ পর্যন্ত চলবে। সকলকে আসার জন্য অনুরোধ করছি। গ্রন্থমেলা কেন প্রয়োজন সেটা তো আপনারা অনুভব করছেন যে এখন ছেলেরা সব ফোনমুখী হয়ে গেছে, কেউ বইমুখী নয়। তাই আমরা চাইছি সমাজ যাতে বইমুখী হয়, তার জন্য আমাদের প্রত্যেক বছর গ্রন্থমেলার আয়োজন। এখানে আমাদের মূলত রাজেশের উদ্যোগে, আমি যদিও সভাপতি, রাজেশের উদ্যোগে কিন্তু তার সঙ্গে যারা থাকে প্রত্যেকের উদ্যোগে আন্তরিকতায় কিন্তু এই গ্রন্থমেলা অনুষ্ঠিত হয়ে থাকে। এবছরও হচ্ছে, আগামী দিনেও হবে। সকলকে সঙ্গে থাকার আহ্বান জানালাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গ্রন্থমেলা কমিটি করছেন তাদের আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা, শ্রদ্ধা জানাবো, কুর্নিশ জানাবো। আজ থেকে শুরু হলো, 19 তারিখ পর্যন্ত চলবে। শুধু তো গ্রন্থ নয়, তার সঙ্গে নানা রকম অনেক কিছু প্রদর্শনী আছে, পুষ্প প্রদর্শনী, খাদ্য মেলা, নাট্যোৎসব। আরামবাগের নাট্যোৎসব তো একটা কি বলবো, বিশ্বব্যাপী একটা সাড়া ফেলে দেয়। কে আসেন না এখানে? প্রত্যেক কথিতযশা নাট্য যারা শিল্পী তারা প্রত্যেক এখানে আসেন, সাড়া ফেলে যান, এখানে আসতে পছন্দ করেন। তারাও অপেক্ষা করে থাকেন। দত্ত বসু থেকে আমাদের মেঘনাথ সরকার থেকে আরম্ভ করে এবারে আরো অনেকেই তো আসছেন, এই নামটাই তো ভুলে যাচ্ছি যিনি এবারে আসছেন, আমাদের এই ভুলে গেলাম। আর আমাদের উদ্বোধক হিসেবে আসছেন প্রখ্যাত সাহিত্যিক নলিনী বেরা, উনি এসে গেছেন। প্রচেত গুপ্ত আসছেন, দেবারতী মুখোপাধ্যায় আসছেন, মণিকুন্তলা রায় আমার ভাইজিও বটে, উনি জজ, উনি আসছেন, আরো অনেকেই আছেন। আর সব মিলে একটা প্রাণের উৎসব আমরা বলতে পারি। আরামবাগের একটা গর্ব এইটা উৎসবটা, সুন্দরভাবে আপনারাও আছেন সঙ্গে। এটা আমাদের না, প্রতিদিন হয়তো আসা হবে না, তবুও তার মধ্যে যতটা সম্ভব আমরা সময় দেওয়ার চেষ্টা করব। আর নলিনী বেরা এসে গেছেন, আপনারা ওনার কাছ থেকেও এক কথা শুনে নিতে পারেন। অপূর্ব, আমরা এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি, কবে 11ই জানুয়ারি আসবে। আমাদের যেদিন খুঁটি পুজো হয় সেদিন এসেছিলাম, কারণ আমরা দেখতে পাচ্ছি এখন ছেলেরা শুধু মোবাইল মোবাইল মোবাইল, কিন্তু আমাদের সময় মোবাইল ছিল না। সেই মোবাইল থেকে বিরত থাকার জন্য গ্রন্থমেলার একটা বিশাল অবদান আছে, আমাদের সমাজের উপর একটা বিশাল ইম্প্যাক্ট পড়ে, মানে এর তুলনা হয় না। আর যারা করছেন, উদ্যোক্তা যারা রয়েছেন, প্রত্যেককে আমি কুর্নিশ জানাই, স্যালুট জানাই। এখানে অনেক জ্ঞানীগুণী, বয়োজ্যেষ্ঠ, বয়কনিষ্ঠ অনেক মানুষজন আসছেন যারা বই কিনবেন। এবং আপনারা যে সাংবাদিকরা রয়েছেন তাদের কাছে আমার অনুরোধ, আপনারা এটা ভালোভাবে প্রচার করুন যে আরামবাগের মতো একটা জায়গাতে এরকম একটা সুন্দর সুষ্ঠু পরিবেশে সুপরিকল্পিত একটা গ্রন্থমেলা হয়। সেখানে আমি তো প্রত্যেক দিন আসি। প্লাস হচ্ছে এখানে নাটকগুলো হয়, যে পরপর নাটকগুলো, যেগুলো আমাদের পক্ষে কলকাতায় গিয়ে দেখা সম্ভব নয়, সেগুলো অতি সুন্দর এবং খুব ভালো, মনোজ্ঞ এবং শিক্ষার বিষয় আছে। সুতরাং আমি এটাকে ভীষণভাবে উপভোগ করি এবং সবাইকে আমি বলিও যে আপনারা সবাই আসুন, বইমুখী হন। বইয়ের মতো বন্ধু নেই। বই পড়েই আমরা কিন্তু আজকে যে যার জায়গায় প্রতিষ্ঠিত লাভ করেছি, কিন্তু সেইটাকে যদি আজকে আমরা আরো উচ্চতায় তুলতে পারি, সেটাই মনে হয় আমাদের সবার সার্থকতা। এবং আপম্বর আরামবাগবাসী তথা আমাদের হুগলি জেলার মধ্যে যে একটা ভালো জায়গায় আজকে দাঁড়িয়ে আছে আরামবাগ গ্রন্থমেলা, এটার জন্য যারা করছেন তাদেরকে আবার কুর্নিশ জানাই। আপনাদের মতো সাংবাদিক বন্ধুরা যারা আছেন, ভাই আছেন, দাদা আছেন, তাদের প্রত্যেককে আমরা জানাই কুর্নিশ, যাতে আপনারা এটাকে ভালো করে প্রচার করুন যে বই
বই বই বই বই, মোবাইল নয় মোবাইল নয় মোবাইল নয়। এটা যদি করতে পারি আমাদের সমাজের পক্ষে, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এটা একটা বিশাল ভালো হবে। যাক, সকলকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকুন। নতুন বছরে সবাইকে শুভ বিজয়ের শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। আগামীকাল আমাদের যুগপুরুষ বিবেকানন্দের জন্মদিন। উনি আমার খুব প্রিয় মানুষ, মানে ওনাকে প্রণাম জানিয়ে আপনাদের সকলের শুভকামনা করে, পরিবারের সকলকে এবং সবার জন্য শুভকামনা জানিয়ে, সবার উন্নতি কামনা করে, সবাই কুশল থাকুন এই জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমার নাম ডক্টর সুব্রত ঘোষ, আমি আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজের শিশুরোগ বিশেষজ্ঞ। লেবুর গাছের কার্বন ঘটিত যৌগগুলি কাগজের ফাইবারের চেয়ে কম তাপে বিক্রিয়া করছে, বাতাসে অক্সিজেনের সাথে অক্সিডেশন বিক্রিয়া করছে, সেই জন্য এই বাদামি বা কালো বর্ণের লেখাটি কার্বন ফুটেজটা বোঝা যায়। এটা রাসায়নিক একটা বিক্রিয়া, তাই না? এটা রাসায়নিক ভলকানোটা দেখা যাবে। হ্যাঁ ঠিক আছে, দেখাও একটু পরে আবার আসছে। আচ্ছা, আগে ক্রিয়া দেখবো। এখানে কিন্তু বিজ্ঞান মঞ্চ চলছে, এখানে অনেক মানুষজন উপস্থিত হয়েছে, তারা কিন্তু দেখছেন। মানে এটা অ্যাকচুয়ালি আগ্নেয়গিরি করা হয়েছে, কিভাবে কিন্তু আগ্নেয়গিরিতে থেকে কিভাবে লাভা বেরোয় সেইগুলো কিন্তু তুলে ধরা হচ্ছে। দেখাচ্ছি ছাত্রছাত্রীরা কিভাবে দেখাচ্ছে সেটা আপনাদেরকে তুলে ধরছি। কি দেখলেন? প্রশ্ন আর ভেতর থেকে আমি গলিত পদার্থ বেরিয়ে আসতে দেখেছি। এবার আমি ব্যাখ্যা করি কেন এই ঘটনাটা ঘটছে। দিস ইজ আওয়ার ভলক্যানো। এটা আমাদের মানে মডেল একটা তৈরি করেছি ভলক্যানো। প্রথমে আমি দিয়েছি বেকিং সোডা, তারপরে আমরা দিয়েছি বেকিং সোডা খাবার রান্নাঘরে খাবার, তারপরে আমরা দিয়েছি সার যেটাতে কাপড় ধোয়া হয় মানে পরিষ্কার করা হয়, তারপরে আমরা দিয়েছি ফুড কালার, এটা কালার আনার জন্য, এটার পিছনে কোনো ভূমিকা নেই। তারপরে আমরা দিয়েছি আমরা জানি ভিনিগারে রয়েছে অ্যাসিড আর বেকিং সোডাতে রয়েছে ক্ষার। ভিনিগারে রয়েছে অ্যাসিডিক অ্যাসিড আর বেকিং সোডাতে রয়েছে সোডিয়াম পারকার্বনেট। এই দুটো যখন বিক্রিয়া করছে তখন একটি অ্যাসিড বেস প্রক্রিয়া তৈরি হচ্ছে। সেই অ্যাসিড বেস প্রক্রিয়ায় সোডিয়াম অ্যাসিডের জল এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে। ভেতরের কার্বন ডাই অক্সাইডটা উৎপন্ন হওয়ার পর দ্রুত বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছে, যেহেতু কার্বন ডাই অক্সাইড বাতাসেই পাওয়া যায়। তখন এই সার্ফটা তাকে বাধা দিচ্ছে, বাধা দেওয়ার ফলে ফ্যানার তৈরি হচ্ছে আর ওই কালারটা মিক্স হচ্ছে। ওই ফ্যানারটা যখন পড়ছে তখন আমাদের এটাই তার মানে এই ঘটনাটাই ঘটছে, তার বৈজ্ঞানিক ব্যাখ্যা। প্রকৃতপক্ষে আগ্নেয়গিরি থেকে সেখানে তো আর কেউ এগুলো দিতে যায় না, সেখানে কি হয় তাহলে? সেখানে প্রাকৃতিক প্রক্রিয়ায় হচ্ছে যে কোনো মানে আগ্নেয়গিরি তিন ধরনের আমরা জানি, একটা মৃত, শুষ্ক আর একটা এখনো জেগে ওঠে। যে মৃত আগ্নেয়গিরিতে উৎপাত হয় না, মৃত আগ্নেয়গিরি, শুষ্ক আগ্নেয়গিরি আর সক্রিয় আগ্নেয়গিরি। সক্রিয় আগ্নেয়গিরি প্রায় দেখা যায়, কিন্তু সুপ্ত মানে যেটা মানে রয়েছে সাম্যাবস্থায় তখন উৎপাত হবে আমরা জানি। সেটাকে আমরা আটকানোর জন্য একটা এমন পদ্ধতি তৈরি করেছি যার সাহায্যে শুধুমাত্র মানে পাত্রটি পাতলে জলটি বেরোবে এবং পাত্রটি সরিয়ে নিলেই জলটি বন্ধ হয়ে যাবে। এটা আমরা ফিল্টারিং পদ্ধতির মতো একটা কিছু করেছি বাড়িতে। হ্যাঁ, আমরা গোঘাট হাই স্কুল থেকে আসছি। অবাধে রাস্তার ধারে জল পড়ে এই যে দেখা এটা কি এটা 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 জল অপচয় রোধ করার জন্য এটা আমরা বানিয়েছি।
গোঘাট হাই স্কুলের বিজ্ঞান প্রদর্শন চলছে, দেখাচ্ছি। গোঘাট হাই স্কুলের ওয়াটার পিউরিফাই নেল পালিশের মানে অ্যাসিডনটা খুব দ্রুত মানে খুব তাড়াতাড়ি উবে, তাই আগুন ধরালে সেটি জ্বলে ওঠে। জল আর অ্যাসিডনের মিশ্রণ, যতক্ষণ নেল পালিশের মধ্যে অ্যাসিডন থাকে ততক্ষণ আগুনটা জ্বলে, এবং অ্যাসিডন উবে গেলে আগুন জ্বলাটা নিভে বন্ধ হয়ে যায়। গোঘাট হাই স্কুল, নবম শ্রেণীতে। উত্তরীয় ব্যাচ এবং পুষ্পস্তবক বরণ করে নিচ্ছেন আমাদের গ্রন্থমেলা সমিতির সম্মাননীয় সম্পাদক রাজেশ চৌধুরী মহাশয়। এই মুহূর্তে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আরামবাগ পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি শিশির সরকার মহাশয়। আমরা স্বাগত জানাই মাননীয় শিশির সরকার মহাশয়কে। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন জেলা পরিষদের সদস্যা সুজাহান বেগম মহাশয়াকে আমরা স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা বরণ করে নেব বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুব্রত ঘোষ মহাশয়কে। আমরা বরণ করে নিচ্ছি আরামবাগ গ্রন্থমেলা সমিতির পক্ষ থেকে। বিশিষ্ট চিকিৎসক সুব্রত ঘোষ মহাশয়কে প্রথমে ব্যাচ, তারপর উত্তরীয়। এর করতালির মাধ্যমে আমরা স্বাগত জানাবো ডাক্তার সুব্রত ঘোষ মহাশয়কে। এরপর আমরা বরণ করে নেব আরামবাগ গার্লস কলেজের মাননীয় প্রিন্সিপাল ডক্টর রিনি নাথ মহাশয়াকে। মাননীয় প্রিন্সিপাল আরামবাগ গার্লস কলেজে করতালির মাধ্যমে স্বাগত জানাবো ডক্টর রিনি নাথ রিনি নাথ মহাশয়াকে আমরা বরণ করে নিচ্ছি এই মুহূর্তে আরামবাগ গার্লস কলেজের মাননীয় প্রিন্সিপাল ডক্টর রিনি নাথ মহাশয়াকে বরণ করে নিচ্ছেন। করতালির মাধ্যমে স্বাগত জানাবো। এরপর আমরা বরণ করে নেব আমাদের এরপরেই বরণ করে নেব আমাদের বিশিষ্ট শিক্ষাবিদ এবং প্রাক্তন কাউন্সিলর শৈলেন সরকার মহাশয়কে। মাননীয় শৈলেন সরকার মহাশয়কে এই মুহূর্তে আমরা বরণ করে নিচ্ছি। করতালির মাধ্যমে স্বাগত জানাবো মাননীয় শৈলেন সরকার মহাশয়কে। এরপর আমরা বরণ করে নেব বিশিষ্ট সমাজসেবী এবং উদ্যোগপতি অচিন্ত কুণ্ডু মহাশয়কে। আমরা এই মুহূর্তে বরণ করে নেব। ব্যাচ, উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে করতালির মাধ্যমে আমরা স্বাগত জানাবো মাননীয় অচিন্ত কুণ্ডু মহাশয়কে।
এরপর আমরা বরণ করে নেব বিশিষ্ট সমাজসেবী এবং উদ্যোগপতি বাবলু দেব দত্ত মহাশয়কে। মাননীয় বাবলু দেব দত্ত মহাশয়কে এই মুহূর্তে আমরা বরণ করে নিচ্ছি। শেষ করতালির মাধ্যমে আমরা স্বাগত জানাবো। এরপর আমরা বরণ করে নেব আরো একজন সমাজসেবী এবং উদ্যোগপতি সুনীল ঘোষ মহাশয়কে। আমরা একটু স্বাগত জানাবো স্বতঃস্ফূর্ত করতালির মাধ্যমে মাননীয় সুনীল ঘোষ মহাশয়কে। এরপর আমরা বরণ করে নেব আরামবাগ পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি শিশির সরকার মহাশয়কে। পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি শিশির সরকার মহাশয়কে আমরা এই মুহূর্তে সম্মান জ্ঞাপন করছি। আরামবাগ গ্রন্থ মেলা সমিতি মাননীয়া অপরূপা পোদ্দার মহাশয়কে এর করতালির মাধ্যমে আমরা স্বাগত জানাবো। আরামবাগের প্রাক্তন সাংসদ মাননীয়া অপরূপা পোদ্দার মহাশয়কে। এরপর আমরা বরণ করে নেব আরামবাগের সম্মাননীয় আইসি রাকেশ সিং মহাশয়। বরণ করে নিচ্ছেন পলাশ অধিকারী মহাশয়। আরামবাগের সম্মাননীয় আইসি রাকেশ সিং মহাশয়কে আমরা এই মুহূর্তে সম্মান জ্ঞাপন করছি একটু করতালির মাধ্যমে। বিশিষ্ট সাহিত্যিক নলিনী বেরা মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। মাঙ্গলিক প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা হচ্ছে আরামবাগ গ্রন্থ মেলা 2026-এর। প্রত্যেক অতিথির হাতের পরশ লাগুক আমাদের এই গ্রন্থ মেলার মাথার উপর। আরামবাগ গ্রন্থ মেলার শুভ সূচনা হচ্ছে মাঙ্গলিক প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। মঞ্চে আহ্বান জানাচ্ছি মাননীয় শ্যামল বসু মহাশয়কে। মঞ্চে আহ্বান জানাচ্ছি মাননীয় উত্তম। কেমন লাগছে? বইমেলার সঙ্গে আমি 2012 থেকে জড়িত। মূলত আমি রাজেশ, পলাশ, তারপরে আরো যারা রয়েছেন এরা সব মিলে আমরা বইমেলাটা করছি। তো বইমেলা আমাদের একটা আরামবাগের প্রাণের স্পন্দন এবং আরামবাগের যে একটা রাজনৈতিক
সহিংসতার ইতিহাস আছে। এছাড়াও যে আরামবাগের একটা আলাদা দিক আছে, সাহিত্যের দিক, সংস্কৃতির দিক, সেটা কিন্তু আমাদের আরামবাগ বইমেলা বা আরও যেগুলো উৎসব হয় সেগুলো প্রতিভাত হয়। তো আমার খুব ভালো লাগলো যে আপনারা এই আরামবাগ বইমেলা এসছেন এবং কথা করছেন। আপনাদেরকে অনেক শুভেচ্ছা আমাদের বইমেলার তরফ থেকে। তো আমি যতদিন বেঁচে আছি আরামবাগ বইমেলার সঙ্গে আছি এবং থাকবো। ধন্যবাদ। আপনি স্বপন নন্দী মহাশয়, আমরা ওনাকে বরণ করে নেব এই মুহূর্তে। আমরা আমাদের মূল অনুষ্ঠানে প্রবেশ করছি। আনুষ্ঠানিক উদ্বোধনের পর আমাদের এই গ্রন্থমেলার এই কোভিডের আগে পর্যন্ত তুলে দেব, তাকে বরণ করে নেব। এই মুহূর্তে মানপত্র পাঠ করব, তারপরে তাকে আমরা বরণ করে নেব। মানপত্র পাঠ করছে মৌলিমতি দে। Journalism is not a profession or a trade. It's a crusade for truth. Robert C. Minard. ছোটবেলায় যখন আমাদের একটা ছকে বাঁধা প্রশ্ন করা হয়, তুমি বড় হয়ে কি হতে চাও, বা একটা প্রবন্ধ লিখতে দেওয়া হয় তোমার জীবনের লক্ষ্য, আমরা সাধারণভাবে কেউ বলি ডাক্তার হতে চাই, কেউ বলি ইঞ্জিনিয়ার, কেউ বলি শিক্ষক, কেউ বলি অধ্যাপক, আবার কেউ বলি সরকারি চাকরিজীবী। খুব ব্যতিক্রম ছাড়া কেউ বলবেন না বা লিখবেন না আমি সাংবাদিক হতে চাই। এরকমই এক ব্যতিক্রমী ব্যক্তিত্ব এবার আমাদের বিচারে আরামবাগের আইকন মাননীয় পীযূষ নন্দী, আনন্দবাজার পত্রিকার দীর্ঘদিনের সাংবাদিক। মাথায় রাখতে হবে আরো একটা বিষয়, অডিও ভিজুয়াল মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার রমরমার কারণে সাংবাদিক হওয়া এখন জলভাত। কিন্তু পীযূষ বাবু যখন সাংবাদিকতায় এসেছেন তখন বিষয়টা অনেক কঠিন ছিল এবং প্রকৃতপক্ষেই সাংবাদিকতা ব্যতিক্রমী পেশা হিসেবে বিবেচিত হতো। আসলে যারা বড় হন তারা ব্যতিক্রমী কঠিন পথকেই বেছে নেন এবং সেই পথ ধরে সাফল্যের চূড়ায় পৌঁছে যান। আরামবাগের আইকন হিসেবে তাকে বেছে নেওয়া হলেও এবং দীর্ঘদিন আরামবাগের বাসিন্দা হলেও পীযূষ বাবুর জন্ম 1956 সালে বর্ধমান জেলার মাধবডিহি থানার কুর্চিগড়িয়া গ্রামে। কায়েতি স্কুলে পড়াশোনা শেষে বিষ্ণুপুর রামানন্দ কলেজ থেকে স্নাতক, সেখানেই কবিতার প্রতি অনুরাগ গড়ে ওঠা এবং লেখালেখিতে হাত পাকানোর শুরু। সাংবাদিকতার জীবন শুরু আনন্দবাজার পত্রিকার রোভিং রিপোর্টার হিসেবে 1988 সালে। এরপর নতুন করে প্রকাশিত যুগান্তর পত্রিকায় প্রথম পূর্ণ সময়ের সাংবাদিক। সেখান থেকে 1999 সালে আনন্দবাজার পত্রিকায় পুরো দস্তুর সাংবাদিক হিসেবে কার্যকাল শুরু এবং ওই বছরই আরামবাগে আগমন। এরপর থেকে আরামবাগের পাকাপাকি বাসিন্দা এবং বলাই বাহুল্য আমাদের এই শহর তথা মহকুমার অন্যতম গর্ব। আনন্দবাজারের মতো একটা খ্যাতনামা এবং ঐতিহ্যশালী পত্রিকায় আরামবাগ মহকুমার প্রতিবেদক হিসেবে দীর্ঘদিন সুনামের সঙ্গে কাজ করা যে কৃতিত্বের বিষয় তা বলার অপেক্ষা রাখে না। একই সঙ্গে এটাও বলা যায় পীযূষবাবু সাংবাদিক হিসেবে অবিতর্কিত থাকতে পেরেছেন, তবে অবশ্যই সেটি পেশাগত সততা এবং তথ্যের বস্তুনিষ্ঠতার সঙ্গে কোনো আপোষ না করেই। একদম সাধারণ মানুষের মতো ভিড়ের মধ্যে আলাদা করতে না পারার মতো ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও ঘটে যাওয়া ঘটনার গভীরে প্রবেশ করে তথ্য সংগ্রহ এবং তথ্য উন্মোচন করার কাজে পীযূষবাবু অদম্য এবং চূড়ান্ত সাহসী। তিনি বিশ্বাস করেন পরিবেশিত সংবাদে নিউজের যতটা গুরুত্ব পাওয়া উচিত ভিউজের ততটা নয়। তিনি শান্ত কিন্তু লক্ষ্যে অবিচল। আজকের হাইপ সর্বস্ব সাংবাদিকতার সময়ে মাননীয় পীযূষ নন্দী এক প্রচার বিমুখ সৎ সাংবাদিক, যার কাছে সাংবাদিকতা শুধু পেশা নয়, নৈতিকতার পথ ধরে অগ্রসর হয়ে সত্যানুসন্ধান। The function of good journalism is to take information and add value to it. এই বিশ্বাসে তিনি অটল। ব্যক্তিগত জীবনেও পীযূষবাবু ভদ্র, শান্ত, মৃদুভাষী এবং প্রকৃত অর্থেই লো প্রোফাইল একজন চরিত্র। আসলে যারা প্রকৃতই কর্মে বড় হন তাদের বাহ্যিক আচরণে সেই অসাধারণত্বের প্রকাশ খুব কমই ঘটে। কিন্তু শুধু গুণের অধিকারী হলেই, শুধু পেশাগত সাফল্য থাকলেই কেউ যে আইকন হবেন কোনো সমাজের কাছে, বিষয়টা এমন সহজ সরল নয়। আসলে আইকন তিনি যিনি
তাঁর কাজ দিয়ে সমাজের পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করেন তাঁর উত্তরসূরি, যোগ্য উত্তরসূরি হওয়ার জন্য। একজন আইকন, অবশ্যই একজন ট্রেন্ডসেটার, অজানা গন্তব্যে হেঁটে চলা একজন সাহসী পথিক। মাননীয় পীযূষ নন্দী আরামবাগ মহকুমায় সাংবাদিকতার জগতে একজন পথপ্রদর্শক। আরামবাগ গ্রন্থমেলা 2026-এর শুভ সূচনার মুহূর্তে আরামবাগ গ্রন্থমেলা সমিতি আরামবাগের আইকন হিসেবে তাঁকে বরণ করে নিতে পেরে ধন্য এবং গর্বিত। তিনি সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আরও দীর্ঘ সময় ধরে কর্মক্ষম থাকুন, এই কামনা করি। ধন্যবাদ আনতে সদস্যবৃন্দ, আরামবাগ গ্রন্থমেলা সমিতি। আরামবাগের আইকন মাননীয় পীযূষ নন্দী মহাশয়কে এই মুহূর্তে আমরা সম্মান জ্ঞাপন করব। ওনাকে সম্মান জ্ঞাপন করতে পেরে আমরা গর্বিত। এই সময়ে, যে সময়ে ওনাকে সম্মান জ্ঞাপন করছি, আরামবাগের আইকন, একটু করতালি হোক ওনার জন্য। সাংবাদিক হিসাবে সত্যি কি নিরপেক্ষ থাকা যায়, সৎ থাকা যায়, তার প্রকৃষ্ট উদাহরণ এই পীযূষ নন্দী। একটু করতালি হোক পীযূষ বাবুর জন্য। পীযূষ বাবু দেখিয়ে দিয়েছেন এই সময়েও কিভাবে সাংবাদিকদেরকে সৎ থাকা যায়, সৎ থেকে কি করে সাংবাদিকতা করা যায়, তার প্রকৃষ্ট উদাহরণ পীযূষ নন্দী, আরামবাগের আইকন। ছোট ছোট শিক্ষার্থী যারা এখানে এসেছে, বিভিন্ন স্ট্রিমের হতে পারে, পীযূষ বাবুর কাছ থেকে একটাই শেখার, যে কোনো পেশাতে আপোষ না করে কিভাবে সৎ থাকতে হয়, তার প্রকৃষ্ট উদাহরণ এবং আইকন অবশ্যই বানাতে পারি এই পীযূষ নন্দীকে। পীযূষ বাবুর জন্য আরো একবার করতালি সবাই মিলে। আরামবাগের আইকন, আরামবাগ আইকন 2026 বিশিষ্ট সাংবাদিক পীযূষ নন্দী। আমি পীযূষ বাবুকে একটু মঞ্চে থাকার জন্য অনুরোধ করব, সামনে থাকার জন্য অনুরোধ করব। এই মানুষটা আমাদের প্রত্যেকের কাছে একটা দৃষ্টান্ত, সততার দৃষ্টান্ত। সংবাদ কিভাবে পরিবেশন করতে হয় নিরপেক্ষ থেকে, এই মানুষটা আমাদের এই আরামবাগ মহকুমার প্রত্যেক সাংবাদিককে শিখিয়ে দিয়ে গেছেন। তিনি যে উদাহরণ সৃষ্টি করেছেন, আগামী দিনের শিক্ষানবিশ সাংবাদিকরাও শিখছেন তার কাছ থেকে। সে মানুষটার নাম পীযূষ নন্দী। পীযূষ দাকে একটাই প্রশ্ন করব, তারপরে উনি ওনার অনুভূতির কথা বলবেন। পীযূষ দা, এই সময়ে, এই যে সময়ের মধ্যে আমরা রয়েছি, খুব একটা কঠিন সময়, কিভাবে নিরপেক্ষভাবে সাংবাদিকতা করা যায় এবং সৎ থাকা যায়, টাকাতে কোথাও বিকিয়ে না গিয়ে কিভাবে সাংবাদিকতা করা যায়, এটা আপনার কাছ থেকে জানবো। খুব নিজের মতো কাজ করেছি, আপনার তো সবারই ভালো লেগেছে, এটাই আমার কাছে যথেষ্ট। ব্যাস, নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।